নমস্কার। একটা বহু পুরনো গল্প ছিল, অনেক কাল আগে পড়েছিলাম যে বাংলার এক কবি অন্য কোনো রাজ্যে, ভিন রাজ্যে বেড়াতে গেছেন এবং সেই রাজ্যটা মদবিহীন, অর্থাৎ কিনা ড্রাই স্টেট। আর বাংলার কবি মাত্রই স্টিরিওটাইপ যা, সেগুলো তারা তো মাতাল বটেই। তো সেখানে গিয়ে তিনি আর মদ খুঁজে পান না, সে ভয়ানক বিপদ। তো অনেক কষ্ট করে, অনেক দৌড়ঝাঁপ করে তিনি জানলেন যে ওখানে মদ পাওয়ার একটাই উপায়, সেটা হলো ডাক্তারের প্রেসক্রিপশন। তো ডাক্তার, সহৃদয় ডাক্তার জোগাড় করা তো সহজ না। তো তিনি আর কি করেন, সহজুড়ে প্রচুর দৌড়ঝাঁপ করলেন এবং শেষকালে পূর্ব পরিচিতি বা ওই রকম কোনো একটা সূত্রে একজন অত্যন্ত সহানুভূতিশীল ডাক্তারকে জোগাড় করলেন। তো ডাক্তারকে যখন জোগাড় করলেন, তো অনেক হাতে পায়ে ধরার পর, তেল দেওয়ার পর ডাক্তার অবশেষে একটা প্রেসক্রিপশনও লিখে দিলেন। তো সেই প্রেসক্রিপশন নিয়ে তিনি আবার দৌড়তে শুরু করলেন ওষুধের দোকানে যাবেন বলে। তো ওষুধের দোকানে গিয়ে দেখেন সেখানে লম্বা লাইন, বোধহয় সমস্ত দুনিয়ার মাতালারা ওখানে ডাক্তারদের থেকে প্রেসক্রিপশন নিয়ে লাইন দিয়েছে একই দিনে। তো লম্বা লাইনের শেষে তিনি দাঁড়ালেন, সে লম্বা লাইন নড়েও না, চড়েও না, প্রচুর সময় লাগলো। তো সময় লাগতে লাগতে অবশেষে দিনের শেষেও তো সূর্য ওঠে আর কি, কোনো একদিন রাতের শেষে সূর্য ওঠে। তো সেরকমভাবে এক সময় তিনি লাইনের ডগায় পৌঁছলেন, অর্থাৎ ওষুধের দোকানের দোরগোড়ায় গিয়ে পৌঁছলেন। তো সেখানে যখন পৌঁছলেন তখন দোকান বন্ধ হব। তো দোকানদার তাকে দেখেই খুব একটা বিরক্ত মুখ করে বললেন, কই দিন। তারপর প্রেসক্রিপশনটা উনি বাড়িয়ে দিলেন, সেটার দিকে বিন্দুমাত্র না তাকিয়ে তিনি একটা জিনিস বাড়িয়ে দিলেন, না সেটা মদ না, মানে বহু প্রতীক্ষিত সেই নেশা দ্রব্যটি নয়, তিনি বাড়িয়ে দিলেন একতাড়া কাগজ। তো কবি তথা মাতাল খুলে দেখেন সেটা অনেকগুলো কাগজের তাড়া, সেটা একটা ফর্মের তাড়া। তো সেই বহু পাতার ফর্মের তাড়ার প্রথম পাতায় লেখা আছে সরাবিকা নাম, ওটা ভর্তি করতে হবে। তো শুধু সেখানেই শেষ নয়, তারপর সরাবিকা পাতা, সরাবির ফোন নাম্বার, সরাবির প্যান কার্ড, অ্যাপেন্ডিক্সের সাইজ, ইত্যাদি ইত্যাদি বহু জিনিস। এবং পরের পাতা খুলে ওনার চক্ষু চড়ক গাছ, সেখানে লেখা আছে সরাবিকা বাপ কা নাম। তো তার পাতা এবং ওই 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 যা যা ছিল সমস্ত কিছু। তো কবি ততটা বড় কবি নন, কারণ তিনি দুপাতা পড়েই ক্ষান্ত দিলেন। তো ফর্মের উপরে তিনি তাই বলে যাননি মদ ছাড়ানোর অব্যর্থ উপায় লেখা ছিল কিনা। তো এই গল্পটা আমার না, শোনা গল্পও নয়, পড়া গল্প। মূল গল্পটা লিখেছিলেন সন্দীপন চট্টোপাধ্যায় তার একটা উপন্যাসে। তো ঠিক হুবহু এই জিনিস লেখেননি, আমি একটু রং চং চড়িয়ে বললাম আর কি। যদি কেউ উপন্যাসটা পড়েন আমাকে দোষ দেবেন না, কই এটা তো ছিল না। তো আমি একটু রং দিলাম আর কি। কেন দিলাম? কারণ গতকালই আমি দেখেছি অন্নপূর্ণা যোজনার, হ্যাঁ কেন্দ্রীয় সরকারের অন্নপূর্ণা যোজনার একদম লেটেস্ট 12 পাতার ফর্ম, এবং সেটা দেখে আমার এই গল্পটাই সবার আগে মাথায় এলো। কেন মাথায় এলো? কারণ দৌড়ঝাঁপ এনেও কিছু কম হলো না। ভোটের আগে বিজেপি একটা ফর্ম বিলি করছিল, অনেকেই সেই ফর্ম একদম দৌড়ঝাঁপ করে লাইন দিয়ে ভর্তি করেছেন। তো সেখানে লিখতে হচ্ছিল অন্নপূর্ণা, অর্থাৎ কিনা যিনি পাবেন তাঁর নাম দাম ঠিকানা। তো সেই সব লাইন দিয়ে ভরা হয়েছে, লাইন দিয়ে দৌড়ঝাঁপ করে। তারপর ভোটের পর যখন নতুন সরকার ক্ষমতায় এলো, জানি না ওনারা ভেবেছিলেন কিনা ক্ষমতায় আসবেন, কারণ মন্ত্রিসভা তো দেখছি এখনও তৈরি নয়। মানে এমন কোনো সরকার দেখিনি যারা সিদ্ধান্ত নিয়ে ফেলে গাদা গাদা, কিন্তু তাদের মন্ত্রিসভা তৈরি করার সিদ্ধান্তটা নেওয়ার ক্ষমতা নেই। বলতে পারবো না দিল্লি থেকেই রিমোট কন্ট্রোলে সব কিছু হচ্ছে কিনা, এনারা বোধহয় তৈরি ছিলেন না, সেটাও হতে পারে। তো যাই হোক, সেটা অন্য কথা। সরকার ক্ষমতায় আসার পর দেখা গেল অন্য জিনিস, নতুন লাইন। তো ডিবিটি না কি একটা বস্তু চালু হলো, সেটা ভর্তি করার জন্য ব্যাংকে পড়ে গেল লাইন, লম্বা লাইন। দৌড় ঝাঁপ করে ব্যাংকের কর্মীদের উত্তক্ত করে সে লাইন তো একরকম করে মিটলো। ভর্তি টর্তি কেউ কেউ করতে পারলেন, কেউ কেউ পারলেন না, সে অনেক গল্প। এবং সেইটা মেটার পর তারপর এলো নতুন দৌড়ঝাঁপ, এবার হচ্ছে 12 পাতার ফর্ম। এবং সেখানেই শেষ নয়, পুরো হচ্ছে এক যাকে বলে মহাভারত। তো খুলে তো আমার চক্ষু চড়ক গাছ। এর প্রথমে আছে হেড অফ দ্য ফ্যামিলির নাম, তারপর আছে ওই আগের ফর্মের মতোই যেটা যে গল্পটা বললাম, হেড অফ দ্য ফ্যামিলির পাতা, অর্থাৎ কিনা ঠিকানা, তার জন্মদিন, আধার, ব্যাংক অ্যাকাউন্ট, ট্যাক্স, দলিল, আর কত কি কে জানে। এবং সেখানেই শেষ নয়, হেড অফ দ্য ফ্যামিলিতে শেষ হলে তো হয়ে যেত। তারপর আছে টেল অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ কিনা বাকি যারা আছেন তাঁদেরও সমস্ত কিছু, মানে যা যা ছিল প্রায় সব কিছুই ওই 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 ওই।
মানে যা যা চাওয়া হচ্ছে তার সঙ্গে শুধু ডেথ সার্টিফিকেটটা যোগ করে দিলেই গোটা পরিবারের কার্যত জীবনী পঞ্জি লেখা হয়ে যাবে। তো আপনারা মানে এর সঙ্গে আগের গল্পটা যদি মিল খুঁজতে চান তো মিল তো খুঁজে পাচ্ছেনই, কিন্তু দুটো তফাতও আছে। প্রথম তফাৎটা কি, এক হচ্ছে ওটা ছিল নেহাতি একটা নেশার ব্যাপার, আর এটা জীবন ধারণের জন্য একটা ভাতা দেওয়া হচ্ছে তার ব্যাপার। আর দুই যেটা, ওখানে ফর্ম ধৈর্য ধরে ভর্তি করলে সত্যি সত্যি মদটা পাওয়া যেত। তো পরে অবশ্য সরাবিকা বা তার যার নাম ঠিকানা নেওয়া হচ্ছে তাকে ফোন করে নালিশ করা হলেও হতে পারতো, কিন্তু এখানে নিয়ম যেভাবে প্রতিনিয়ত বদলাচ্ছে মনে হয় ভাতা নয় পরীক্ষা হচ্ছে। তবে যে সে পরীক্ষা নয়, প্রতিযোগিতামূলক পরীক্ষা। মানে প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে অন্য পরীক্ষার কী তফাৎ, অন্য পরীক্ষায় আপনি একটা শতাংশ নম্বর 60 হোক 70 75 হোক নম্বর পেলেই আপনাকে বলা হয় ফার্স্ট ডিভিশন পেয়েছেন বা স্টার পেয়েছেন বা কিছু একটা। কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা ওরকম কোনো ব্যাপার নেই, নম্বর যতই পান কিছু এসে যায় না, উপর থেকে মানে কাট অফ কিছু থাকে না, যতগুলো আসন আছে যারা হিসেব করা হয় তারপর উপর থেকে সেই আসনগুলো ভর্তি করে দেওয়া হয়। তো আমরা যারা অনেক দিন আগে পরীক্ষা টরীক্ষা দিয়েছি এসব, আমাদের মাস্টাররা এই জন্যই বলতেন যে শুধু ভালো ছাত্র হলেই হবে না, অন্যের চেয়েও ভালো হতে হবে, মানে ডুয়েল লড়ার মতো অন্যের গলা কাটতে জানতে হবে, নইলে কিন্তু জয়েন্ট পাওয়া যাবে না। তো দুঃখজনক ব্যাপার যে তারা তখন শুধু জয়েন্ট জানতেন, অন্য পরীক্ষা আসেনি, মানে নিট তখন আসেনি। নিট থাকলে নিশ্চয়ই অন্যান্য অত্যন্ত সাধু সাধু উপায় বাতলাতেন, যেগুলো করে শুনতে পাচ্ছি এখন নাকি নিটে উপর দিকের র্যাঙ্কে প্রচুর কিছু পাওয়া যায়, এবার সেইটা করতে গিয়ে ধরা পড়লে পরীক্ষা টরীক্ষাও বাতিল হয়ে যায়। ফলে এখন নিটে কি করলে পাওয়া যাবে সেটা এখন বোঝার শিবেরও অসাধ্য। আমাদের মাস্টাররা, তাঁদের খুব বুদ্ধিশুদ্ধি ছিল, তারা নিশ্চয়ই অন্য একটা উপায় বাতলাতেন। তো এই হচ্ছে দুটো তফাৎ, যেটা বললাম যে প্রতিযোগিতামূলক একটা ব্যাপার হচ্ছে এখানে, মনে হচ্ছে দেখে শুনে, আমি নিশ্চিত করে বলতে পারবো না, আর পাওয়া যাবে কিনা নিশ্চিত করে বলতে পারবো না। আর ওটা ছিল মদের ব্যাপার, আর এটা রীতিমতো জীবন ধারণের ব্যাপার, প্রতিশ্রুত একটা ভাতার ব্যাপার। তো তাতে নানা রকম গোলমাল থাকতে পারে, হতে পারে, তবে থাকবেই এটা আমি বলতে পারছি না, না থাকার সম্ভাবনাই বেশি, কারণ অসাধু ব্যাপার এই সরকারের জমানায় থাকে না। এই সরকার একদম ওয়াশিং মেশিন দিয়ে পরিষ্কার করা ধপধপে সাদা জামা। এই সরকারের জমানায় কোনো কিছুই অসাধু হয় না, আপনারা জানেন। সমস্ত লাইনে দাঁড় করানো একদম সম্পূর্ণ আইনি, মানে খোদ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। এসআইআরের লাইনের কথা যদি ধরেন, বা তার আগে ধরুন নোটবন্দির লাইন, যাই হোক সেসব একদম অত্যন্ত আইনি পথে করা হয়, এবং এদের কর্মদক্ষতা অত্যন্ত ভালো। সেই নোটবন্দির কথা যদি মনে করেন, তো নোটবন্দিতে সমস্ত টাকা বাতিল, একটা বিশেষ নোট বাতিল করে দেওয়া হলো, এবং শোনা গেল নতুন নোটে, মানে মিডিয়ায় শুনেছিলাম যে চিপ বসিয়ে দেওয়া হচ্ছে, সন্ত্রাসবাদীরা ধরা পড়ে যাবে আর কালো টাকা উদ্ধার হয়ে যাবে, এ তো সবাই বলেছিলেন। তারপর একটা সময় জানা গেল কালো টাকা কিচ্ছু উদ্ধার হয়নি, আর সন্ত্রাসবাদীরা কেমন ধরা পড়েছে সে তো আপনারা পয়েলগাঁয়ের ঘটনা থেকেই জানেন। তো কিন্তু এই যে কাজটা হয়েছিল এটা সম্পূর্ণ আইনি হয়েছিল, এবং কর্মদক্ষতা নিয়েও কোনো সন্দেহ নেই। এসআইআরের লাইনের কথায় যদি ধরেন, যারা এসআইআরের লাইনেই কদিন আগেই দাঁড়িয়েছেন, তারা যদি ইতিমধ্যেই ভুলে সম্পূর্ণ মেরে না দিয়ে থাকেন, তো নিশ্চয়ই আপনাদের মনে আছে সেটাও হয়েছিল এরকম নানা রকম ধাপে ধাপে। নোটবন্দি ধাপে ধাপে হয়নি, কিন্তু এই যে ফর্ম ফিল আপগুলো বললাম এটা ধাপে ধাপে হয়েছিল। আসলে উন্নতি হচ্ছে তো সরকারের কাজে, তো এসআইআরটাও ধাপে ধাপে হয়েছিল, এখন যেরকম অন্নপূর্ণা যোজনা ধাপে ধাপে হচ্ছে সেরকম। তো এসআইআরের প্রথম ধাপ ছিল হচ্ছে একদম এরকমই ফর্ম ফিল আপ। তো ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর সেটা কোথায় গেল কে জানে, এআই টেআই নানা জিনিস হলো, তারপর এলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং তারপর নানা এআই এর কাজকর্ম হয়ে, নানা রকম খেলাধুলো হয়ে, নানা রকম পর্যবেক্ষক এলেন দিল্লি থেকে আর পৃথিবীর কোত্থেকে কে জানে, এবং তারপর আবার এলেন যে আদালত নিয়োজিত নানা রকম আধিকারিকরা, এবং সব কিছু দুর্ধর্ষ কর্মদক্ষতা দিয়ে মিলিয়ে দেওয়ার পর আন্দাজ একদম 35 লক্ষ লোক সোজা চলে গেল ট্রাইব্যুনালের দরজায়। তো দেখে শুনে মনে হচ্ছিল যে ভোটার লিস্টে নাম তোলার কারবার হচ্ছে না, বাদ দেওয়াটাই মনে হয় লক্ষ্য। তো কথা হচ্ছে যে সেই লাইনের কারবার অত্যন্ত কর্মদক্ষতার সঙ্গে চুকে বুকে গেছে। ওই 35 লক্ষের কি হলো, কবে ফলাফল বেরোবে তাদের খোঁজও আর বিশেষ কেউ রাখে না। তো এখন আবার দেখতে পাচ্ছি
নতুন করে বাংলাদেশি আর রোহিঙ্গা খুঁজে পড়ার জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে। তো এখন আবার নাকি সীমান্তে নানা রকম রোহিঙ্গা দেখা যাচ্ছে, যেরকম আগে দেখা যাচ্ছিল। তো মিডিয়া এখন সেই নিয়েই ব্যস্ত, হইচই করছে, আগের বার যেরকম করেছিল, কিন্তু সেটা আজকের বিষয় নয়, ফলে ও বিষয় এখন থাক। তো নতুন ফর্মের লাইনও তৈরি মনে হচ্ছে বাদ দেওয়ার জন্যই তৈরি। এখানে একটা কথা বলে দেওয়া ভালো, যে এর আগে যখন এসআইআরের ফর্ম হয়েছিল তখন বিএলওরা ছিলেন কাজটা করার জন্য। বিএলও মানে হচ্ছে সরকার নিয়োজিত লোকজন, যারা মূলত স্কুলের শিক্ষক। তো স্কুলের পড়াশুনো তুলে দিয়ে তারা এই কাজে নিয়োজিত হয়েছিলেন, কিন্তু তাতেও সেটা দিয়েও করা যায়নি। নানা দলের বিএলএরা ছিলেন, তার মধ্যে যারা অবিজেপি দল, তৃণমূল এবং সিপিএমের বিএলএরা প্রচুর সাহায্য করেছেন কাজটা তুলে দিতে। তারপর যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি ইত্যাদি এলো, ফর্ম ফিল আপ করতে হলো, তাতেও তারা প্রচুর সাহায্য করেছিলেন। এবং যেটা শোনা গেছে যে বিজেপির লোকেদের বেশিরভাগ বুথে টিকিটিও দেখা যায়নি। তো এইবার ওনারা এই ফর্ম ফিল আপটা করার জন্য আমি অনুরোধ করব বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে, ওনারা এই ফর্মটা নিজের উদ্যোগে, নিজেদের কর্মদক্ষতায় বিভিন্ন মহিলাদের দিয়ে ভর্তি করান, ওদের হাতে ছেড়ে দিন পুরো ব্যাপারটা। তো সেইটা হলে কি হবে আমরা সেটা দেখব। তো কথা হচ্ছে, যদি ধরুন ফিল আপ করা হয়েও গেল, তো তারপরেও পুরো ব্যাপারটাই দেখে শুনে, আমি নিশ্চিত করে বলতে পারবো না, কিন্তু দেখে শুনে মনে হচ্ছে ওই কম্পিটিটিভ পরীক্ষার মতো, প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো, যেখানে পুরোটাই বাদ দেওয়ার জন্য তৈরি। কিন্তু সেই রকমই হবে কিনা আগেই বললাম, বলতে পারবো না। কারণ আপনারা জানেন যে আমাদের মাননীয় উনিজি একটা সময় 15 লক্ষ টাকা করে দেবেন বলেছিলেন নির্বাচনের আগে, তো সেটা তো দেননি। ফলে হতেই পারে সেই টাকাটা থেকে এবার হয়তো মাসে মাসে দেওয়া হবে। কারণ উনি যে হ্যাঁ তো সমস্ত কিছুই সম্ভব হ্যাঁ, এটা ওনারা হিন্দিতে বলেন, আমি একটা বাংলা করেছি। তো এইটা নিয়ে কি হবে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, তো সেটা নিয়ে আমরা অপেক্ষায় থাকবো, দেখবো না গদি মিডিয়ার অপেক্ষায় থাকবো না। তো ওনারা তো এখন আগেই বললাম যে ওই রোহিঙ্গাদের নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়েছেন। আগের 35 লাখের মধ্যে কোথায় রোহিঙ্গা পাওয়া গেল তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন আবার নতুন করে উই পোকার মতো রোহিঙ্গা বেরিয়ে আসছে। তো ওদের মানে গদি মিডিয়ার কথা যদি বলেন, ওদের ব্যাপারটা নিয়েও একটা গল্প আছে, সেটা এই বলতে বলতে মনে পড়ে গেল। সৈয়দ মুজতবা আলী লিখেছিলেন তার পঞ্চতন্ত্রে। সেটা হলো, উনি এক সাংবাদিকের সঙ্গে দেখা করেছিলেন ফ্রান্সে, মানে দেখা হয়ে গিয়েছিল। তো তাকে উনি জিজ্ঞাসা করেছিলেন আপনি কি লেখেন। উনি বলেছিলেন অনেক লোক হয় যারা লিখে সাংবাদিক হয়, আমি না লিখে সাংবাদিক। তো আশ্চর্য হয়ে উনি বললেন কি ব্যাপারটা কি। তো উনি বললেন এই যে ধরুন একজন খুব বিখ্যাত সমাজের লোক, আমি হুবহু গল্পটা মনে নেই, কিন্তু ব্যাপারটা এরকম, সমাজের একজন খুব বিখ্যাত লোক, তিনি দেখলাম যে একজন নারীর সঙ্গে সঙ্গ করেন। ব্যাপারটা জানলে তো হইচই পড়ে যাবে। আমি কিছু ছবি টবি তুলে ওই ভদ্রলোকের কাছে গিয়ে বললাম আমি একটা খবর পেয়েছি, বুঝলেন, তার সঙ্গে কিছু ছবিও আছে যে আপনি অমুক নারী সঙ্গটা করেন, আমি এই খবরটা ছাপবো ভাবছি। তো তিনি বললেন যে খবর ছাপবে, খবর ছেপে তুমি কত টাকা পাও? তা আমি বললাম এত টাকা পাই। উনি বললেন দূর, আমি 5 গুণ দিচ্ছি, তুমি আমাকে এই যে ছবিগুলো আর খবরটা দিয়ে দাও। তো আমি মানে সাংবাদিক বললেন, তথাকথিত সাংবাদিক, যে আমি ওনাকে ওটা দিয়ে দিলাম, দিয়ে টাকাটা নিয়ে বাড়ি চলে এলাম। এই হচ্ছে আমি না লিখে সাংবাদিকতা করি। তো এইটা হচ্ছে একরকম ব্ল্যাকমেলের বিচ্ছিরি পন্থা। আমি বলছি না যে আমাদের গদি মিডিয়ার সাংবাদিকরা এসব করেন, কিন্তু ব্যাপারটা একই, ওনারা হচ্ছেন না লেখার সাংবাদিক। মানে বিজ্ঞাপন চাই, অমুক টমুক চাই, সেগুলো ঠিক কী কী না লিখলে, ঠিক কী কী না বললে পাওয়া যাবে, এই হিসেবটা সবসময় ওদের মাথার মধ্যে খেলা করে। এই জন্যেই ওদের কর্নেল এবং মেজর বলা হয়, শুধু এই জন্যেই না, এগুলো গেল কি না লিখলে বা কি না বললে, তার সঙ্গে ঠিক কতটা তৈলমর্দন করলে, ঠিক কোন খবর দিলে, কোম্পানি হোক, ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি হোক, আর সরকারি বিজ্ঞাপন হোক, এগুলো আসবে, এগুলো ওদের মাথায় থাকে। ফলে ভয়ে এবং ভক্তিতে ওরা সেই খবরগুলোই দেন বা দেন না, যেগুলো খুব একটা কার্যকরী না। ফলে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কি হচ্ছে হবে আমরা নজরে রাখবো, ছোট মিডিয়ারা নজরে রাখবে, এবং আপনারাও জানতে গেলে অতি অবশ্যই এখানে আসবেন। আজকে এইটুকুই। যারা ভিডিওটা পছন্দ করলেন এবং এই খবরগুলো পরে জানতে চান, তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা হাইপ করুন, বন্ধুবান্ধবদের পাঠান। আর পরের ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আবার আসবো। অবশ্যই চ্যানেলটা দেখতে থাকবেন, নিয়মিত এসে দেখবেন, কারণ সব সময় যে ইউটিউব ফিডে পাঠাবে তা নয়, ফলে দেখতে থাকবেন। আর অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ তৈরি করবেন। আজ এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।